এটাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এর চতুর্থ অধ্যায়ে নিয়ে আমরা আলোচনা করব। আমি একটি বোর্ডে একটি সৃজনশীল লিখেছি। সৃজনশীলটা হচ্ছে 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি ভাগ 1.5 মিটার সেকেন্ড সুষম দূরত্বে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। আমরা আমাদের প্রথম আনোয়ার সাহেব একটু বাইরে কথা বলুন। জড়তা কি? জড়তা হচ্ছে, এই ধরো এই আমার কাছে মোবাইলটা আছে, আমি এখানে রেখে দিলাম, টেবিলে রেখে দিলাম। তাহলে আমি যদি একে বল প্রয়োগ না করে যদি না সরাই বা এখান থেকে কোথাও না নিয়ে যায়, তাহলে এই মোবাইলটা এখানেই থাকবে। তাহলে বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার ধর্মকে বলা হয় জড়তা। একটি সাইকেল জোরে পেডেল করে মসৃণ রাস্তায় জোরে পেডেল করা বন্ধ করে দিলে সাইকেলটি আবার চলতে শুরু করে, সাথে সাথে বন্ধ হয় না, চলা বন্ধ হয় না বা সাথে সাথে সাইকেলটি থেমে যায় না। কারণ হচ্ছে তার ভিতরে গতি জড়তা ছিল। এই গতি জড়তার কারণে তোমার সাইকেলটি কিছু দূর গিয়ে রাস্তার বাধার কারণে চাকার সঙ্গে ঘর্ষণের কারণে সাইকেলটি থেমে যাবে। কিন্তু যদি বাতাসের বাধা, অভিকর্ষ ত্বরণ এগুলো যদি না থাকতো, রাস্তার ঘর্ষণ যদি না থাকতো, তাহলে অবশ্যই সাইকেলটি চলতে থাকতো, কিন্তু সাইকেলটা আসলে থেমে যাবে। এটা হচ্ছে তোমার যদি কোনো বল ক্রিয়া না করতো, কোনো বল, ঘর্ষণ বল, অভিকর্ষ বল, তারপরে বাতাসের বাধা, এগুলো কাজ না করলে এই সাইকেলটি চলতে থাকতো। তাহলে বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার ধর্মকে বলা হয় জড়তা দুই ধরনের, স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু যদি বল প্রয়োগ না করা হয় আজীবন স্থির থাকবে। আর গতিশীল বস্তু কেউ যদি ঘর্ষণ বল, তারপরে বাতাসের বাধা, অভিকর্ষ বল ইত্যাদি না থাকতো, তাহলে বস্তুটি সারা জীবন চলতে থাকতো। তাহলে জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার ধর্মকে বলা হয় জড়তা। বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার ধর্মকে বলা হয় জড়তা। 50 নিউটন। এখন আমাদের এটা এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছ? মানে বস্তু যে অবস্থায় আছে, তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে দাও বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার ধর্মকে বলা হয় জড়তা। সেই অবস্থায় থাকার ধর্মকে বলা হয় জড়তা। তাহলে বুঝতে পেরেছ? আমরা এখন ছকে যাব। ছটা হচ্ছে তোমার 50 নিউটন বল বলতে কি বোঝায়? 50 নিউটন বল বলতে কি বোঝায়? আমরা জানি যে ফোর্স F সমান ma। আমরা এখান থেকে আমরা সংখ্যাটা দেব বল। F মানে ফোর্স মানে বল, M হচ্ছে বস্তুর ভর,
এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ। তাহলে আমরা বল এখানে যদি আমরা 1 নিউটন বল বলি তাহলে 1 কেজি হবে, 1 ত্বরণ হবে 1 মিটার সেকেন্ড ইনভার্স লো। তাহলে 1 নিউটন বল কাকে বলে, এখান থেকে আমরা 50 নিউটন বল কাকে বলে দিতে পারবো। 1 কেজি ভরের বস্তুর উপর 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল যে পরিমাণ বল যে পরিমাণ বল যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে ভরের বস্তুর উপর ক্রিয়া করলে যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে 1 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ সৃষ্টি হয়। ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 মিটার বল বলা হয়। 1 মিটার বল বলা হয়। তারপর যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে 1 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বল বলা হয়। খেয়াল করো, এই বল F = ma, তাহলে ভরের মানে ত্বরণ a ত্বরণ বলের একক নিউটন। তাহলে আমরা এই সূত্র থেকে এই সংখ্যাটা নিতে পারি, এটা কোনো কঠিন না। ভরের জায়গায় যদি 1 কেজি হয়, ত্বরণের জায়গায় যদি 1 মিটার সেকেন্ড ইনভার্স হয়, তাহলে আমি সংখ্যাটা দিলাম কি, যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে 1 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বল বলা হয়। যদি 1 কেজির জায়গায় যদি আমরা 50 কেজি দেই, 1 কেজির জায়গায় যদি আমরা 50 কেজি দেই, যে পরিমাণ বল 50 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে 1 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণ সৃষ্টি হয় তাকে 50 নিউটন বল বলা হয়। 50 নিউটন। তাহলে এখানে যদি 20 দেই, এখানে 20 দিলে এখানে 20 দিব, এখানে 30 দিলে এখানে 30 দিব, অথবা যদি এখানে 1 কেজি দেই তাহলে এটা 50 মিটার সেকেন্ড ইনভার্স দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি 1 কেজি দিই, এখানে 1 কেজি দিলাম, ত্বরণের জায়গায় দিলাম যে 50 মিটার সেকেন্ড ইনভার্স টো, তাহলে তখন তাকে আমরা বলবো 50 মিটার। এইভাবে আমরা চেঞ্জ করেও দিতে পারি। এখন তোমরা উদ্দীপকটা আবার দেখো যে 80 কেজি ভরেরটি ভরে 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে ছিল। বাঘটি ছিল 75 মিটার পিছনে, আশা করি এই সংখ্যাটিও তোমরা বুঝতে পেরেছ। তাহলে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতি শক্তি হিসাব করো। দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতি শক্তি হিসাব করো। দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতি শক্তি হিসাব করো। গতি শক্তি হিসাব করো। এখন
গতি শক্তি আমরা জানি T সমান হাফ এম ভি স্কয়ার। গতি শক্তি আমরা জানি T সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে বিটা বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখি আদি বেগ u সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আগের ত্বরণ ছিল ত্বরণ এর সমান 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণ এর সমান 1.5 মিটার 2 আর শেষ বেগ সমান b। শেষ বেগ সমান b। আমরা জানি আর সময় হচ্ছে t সমান 10 সেকেন্ড। t সমান 10 সেকেন্ড। আমরা জানি s b equal to u plus at। আমরা জানি b equal to u plus at। b এর মান হচ্ছে 0 plus 1.5 আর এখানে 10, তাহলে হবে যে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। আবার গতি শক্তি সমান কি? গতি শক্তি সমান কি? আবার t সমান হাফ m ভি স্কয়ার হাফ m। আচ্ছা, ভাগের ভর হচ্ছে m সমান 200 কেজি। ভাগের ভর m সমান 200 কেজি। শেষ বেগ v সময় 10 সেকেন্ড, গতি শক্তি কি, ভাগের ভর m সমান 200 কেজি। তাহলে এখানে 200 আর এখানে হবে যে শেষ বেগ আমরা বের করেছি 15 স্কয়ার। এটা কাটলে 100 হবে, তাহলে 100 গুণন এটা জুল হবে। শক্তির একক জুল, শক্তির একক হচ্ছে জুল। এখানে হবে যে 225 এই জুল। 225 এর পরে 200 এই জুল। তাহলে আমি আবার একটু বলতেছি, বারটি কিন্তু বসা ছিল, স্থির ছিল। হরিণটিকে দেখার সময় বাঘটি চলতে শুরু করছিল। এখানে বলা হচ্ছে যে 10 সেকেন্ড পর বাঘটির গতি শক্তি হিসাব করো। তাহলে বাঘটি তো বসা ছিল, সেই জন্য আদি বেগ 0। বাঘের কিন্তু 1.5 মিটার সেকেন্ড 2 সুষম ত্বরণে চলতেছিল। ত্বরণ এর মান শেষ বেগ b সময় 10 সেকেন্ড। কারণ এখানে বলছে 10 শুরু 10 সেকেন্ড পর। গতি শক্তি সমান কি, ভাগের পর m সমান 200 কেজি। এখন আমরা প্রথমে বেগ b বের করব, কারণ বাঘটি শুরুতে বসা ছিল। তাহলে b = u + at। u এর মান আছে, a এর মান আছে, t এর মান আছে 15। আবার আমরা জানি t = হাফ m ভি স্কয়ার। তাহলে m এর মান বসিয়েছি, b এর মান বসিয়েছি। এই 2 দ্বারা 200 কে কাটলে 100 আর 15 স্কয়ার 225 এখন এই 22500 জুল। 22500 জুল। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা লাস্টের অঙ্কটাতে যাব।
বাঘটির পক্ষে হরিণটি ধরা সম্ভব হবে কি? বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আচ্ছা, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা? বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা? এখন আমাদের দূরত্ব বের করতে হবে। আসলে দূরত্ব ছাড়া অঙ্কটা করা যাবে না, দূরত্ব বের করতে হবে। এখন বাঘ হরিণকে 30 সেকেন্ড যাবত তাড়া করলো। তারপর বাঘ হরিণটিকে 30 সেকেন্ড যাবত, এই যে 80 কেজি হরিণটি এত বেগে চলছিল, বাঘ এত সমান্তর 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। 30 সেকেন্ড যাবত হরিণকে তাড়া করলো। তাহলে হরিণ 30 সেকেন্ড দৌড়াবে, হরিণ 30 সেকেন্ড দৌড়াবে, কিন্তু হরিণটি ছিল, হরিণের ত্বরণ ছিল না, কিন্তু সুষম বেগ ছিল, সুষম বেগ। তাহলে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতএব হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা এখানে S1 করব। S1 BT, S1 সমান BT। তাহলে এখানে অবশ্য এই হরিণের বেগ v সমান ছিল যে 72 কিলোমিটার h ইনভার্স 1। তাহলে 72 কে থাকবে আর 1 আওয়ার, তাহলে 72 গুণন 1000, 1 আওয়ার মানে 2600 সেকেন্ড, এটা মিটার, এটা সেকেন্ড। এটা আমরা যদি সমাধান করি তাহলে 20 মিটার সেকেন্ড ইনভার্স করবে। তাহলে আমরা 30 সেকেন্ড যেহেতু 30 সেকেন্ড যাবত, তাহলে 20, এটা মিটার হবে, এটা হবে যে 30 সেকেন্ড 600 মিটার যাবে। যেহেতু বাঘটি হরিণের, তাহলে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, কেন এরকম এখানে বলছে এত সুষম বেগে চলছিল, হরিণটি এত সুষম বেগে চলছিল, সেই জন্য S1 = BT হবে। S1 = BT, সুষম বেগে চলার সময় আমরা এই সূত্রটি ব্যবহার করব, S = BT ব্যবহার করব। সুষম বেগ, এখানে কিন্তু ত্বরণ নেই, সুষম বেগে ত্বরণ নেই, তো তখন সূত্র এটা। তাহলে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যেহেতু বাঘটি হরিণের
যেহেতু বাঘটি হরিণের 75 মিটার পিছনে ছিল, অতএব বাঘটিকে 600 যোগ 75 মিটার বা 675 মিটার অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হবে। যেহেতু বাঘটি হরিণের 75 মিটার পিছনে ছিল, তাহলে বাঘটিকে এত মিটার অতিক্রম করতে হবে হরিণটিকে ধরার জন্য। হরিণটিকে ধরার জন্য। তাহলে আমরা এখন বের করব বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে যে s2 u প্লাস হাফ a স্কয়ার। u হচ্ছে 0, হাফ a হচ্ছে 1.5 গুণন 30। যেহেতু হরিণটিও 30 সেকেন্ড দৌড়াবে, বাঘটিও 30 সেকেন্ড দৌড়াবে, তাহলে এটাকে আমরা সরল করে পাবো যে 675। এটাকে গুণ করে এটাকে গুণ করলে হবে যে 30 দিয়ে গুণ করলে হবে 900, 900 কে 4 দ্বারা গুণ করলে হবে যে 1375 হবে, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে 1350 হবে, 2 দ্বারা ভাগ করলে 675 হবে। তোমরা এটা ক্যালকুলেট করতে করে নিতে পারো। আমি বলছি যে এই 30 এর বর্গ হচ্ছে 900, 900 কে 4 দ্বারা গুণ করলে হবে যে 900 কে 4 দ্বারা গুণ করলে 1350 হবে, 1350 কে 2 দ্বারা ভাগ দিলে 675 হবে। আর হরিণ যেহেতু 75 মিটার পিছনে ছিল, হরিণের অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। আর যেহেতু হরিণটি সামনে ছিল, বাঘ ছিল পিছনে, 75 মিটার পিছনে ছিল বাঘ, সেজন্য বাঘকে 675 মিটার অতিক্রম করতে হবে যদি হরিণটিকে ধরতে হয়। তাহলে বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s2 সমান হচ্ছে, যেখানে s2 সমান এখানে s1 সমান s2, অতএব বাঘ হরিণটিকে ধরে ফেলবে। বাঘ হরিণটিকে ধরে ফেলবে। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ, একদম ইজি। যদিও সৃজনশীলটা একটু ছিল, পেঁচানো ছিল, বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। আর তোমরা প্রমাণ পেলে যে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। এখানে ধরার অর্থ হচ্ছে বাঘ কত অতিক্রম করে, হরিণ কত দূরত্ব অতিক্রম করে, আর এই দুই দূরত্ব যেহেতু সমান হয়ে গেছে, সেজন্য বাঘ হরিণটিকে ধরে ফেলবে। যেহেতু সময় কম আর সামনের দিকে এগোতে পারছি না, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।